আজকের এই বিশেষ পর্বে আমরা ভারতের সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে কথা বলবো, যেখানে অর্থনৈতিক রেকর্ড থেকে শুরু করে ২০০ বছরের পুরনো সাংস্কৃতিক আবিষ্কার মানে সব কিছুই আছে। চলুন দেখে নেওয়া যাক ভারতের সাফল্য আর চ্যালেঞ্জগুলোর একটা সচিত্র কাহিনী। একদিকে একটা ২০০ বছরের পুরনো পাণ্ডুলিপি, অন্যদিকে বিশ্বের প্রথম একজন বিশেষ অ্যাথলিট, আর তার সাথে একটা রেকর্ড ভাঙা ঋণ প্রকল্প। ভাবছেন তো এই তিনটে আলাদা আলাদা গল্পের মধ্যে যোগসূত্রটা কোথায়? আসলে এই ঘটনাগুলোই আমাদের এমন এক দেশের ছবি দেখায় যে তার অতীতকে সম্মান করে, বর্তমানকে উদযাপন করে আর ভবিষ্যতের ভিত তৈরি করে। চলুন তাহলে এই গল্পগুলোর আরও গভীরে যাওয়া যাক। সবার আগে চলুন কথা বলা যাক ভারতের অর্থনীতির সেই চালিকা শক্তিগুলো নিয়ে, যা একদম সাধারণ মানুষের উদ্যোগ থেকে শুরু করে দেশের সর্বোচ্চ স্তরের তথ্য সংগ্রহ পর্যন্ত সবকিছুকে চালাচ্ছে। ৪০ লক্ষ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই বিশাল অঙ্কের টাকাটা আসলে গেল কোথায়? এটা গেছে ভারতের অর্থনীতির আসল চালিকা শক্তি, মানে ছোট ছোট ব্যবসাগুলোর কাছে। ২০১৫ সাল থেকে শুরু হওয়া প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে প্রায় ৫৮ কোটি লোন দেওয়া হয়েছে। মানে বুঝতেই পারছেন এর প্রভাবটা ঠিক কতটা বড়। আর এ যোজনাটা খুব সুন্দরভাবে সাজানো। ব্যবসার প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে এগোনোর সুযোগ আছে। আর দেখুন, ব্যবসা যত বাড়ছে, ঋণের পরিমাণও বাড়ছে। সম্প্রতি অক্টোবর ২০২৪-এ তরুণ প্লাস নামে একটা নতুন স্তর যোগ করা হয়েছে, যাতে আরও বড় উদ্যোগগুলোকেও সাহায্য করা যায়। কিন্তু এই ছোট ব্যবসাগুলো ঠিক কী করছে তা না জানলে পরিকল্পনা করা কঠিন। তাই এই প্রথমবার ভারত তার বিশাল সার্ভিস সেক্টরের একটা বিস্তারিত সমীক্ষা শুরু করছে। এর ফলে অর্থনীতিকে আরও ভালোভাবে বোঝার আর পরিকল্পনা করার একটা বিরাট সুযোগ তৈরি হবে। এটা সত্যি একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাহলে এই যে আমরা ছোট ব্যবসার কথা বলছি, এদেরকে সরকারিভাবে কিভাবে চেনা হয়? দেখুন, শুধু বিনিয়োগ নয়, বার্ষিক টার্নওভারের ওপর ভিত্তি করেও এদের মাইক্রো, স্মল বা মিডিয়াম এন্টারপ্রাইজ হিসেবে ভাগ করা হয়। আর এই শ্রেণীবিভাগটাই মুদ্রা যোজনার মতো সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার মূল চাবিকাঠি। আচ্ছা, অর্থনীতি তো গেল, কিন্তু ভারত তো শুধু অর্থনীতি দিয়ে তৈরি নয়। চলুন এবার দেখি এই দেশ কিভাবে তার হাজার হাজার বছরের পুরনো সাংস্কৃতিক শিকড়ের সাথে নিজেকে নতুন করে জুড়ে নিচ্ছে। এই সম্পদগুলোই কিন্তু ভারতের আসল পরিচয়। ভাবুন তো একবার, অযোধ্যায় রাম জন্মভূমির কাছে মাটি খোঁড়া হচ্ছে, আর হঠাৎ করে বেরিয়ে এলো ২০০ বছরের পুরনো একটা রামায়ণের পাণ্ডুলিপি। কি অসাধারণ একটা মুহূর্ত, তাই না? এটা শুধু একটা পুরনো বই না, এটা যেন সরাসরি ইতিহাসের সঙ্গে একটা জীবন্ত সংযোগ। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? পাণ্ডুলিপিটা দুটো ভাষায় লেখা, অবধি আর সংস্কৃত। অবধি ছিল সাধারণ মানুষের মুখের ভাষা, আর সংস্কৃত ছিল শাস্ত্রীয় ভাষা। এটা থেকে বোঝা যায় আজ থেকে ২০০ বছর আগেও কিভাবে দুটো ভিন্ন ভাষার ধারা পাশাপাশি বয়ে চলত। এই আবিষ্কারটা কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর পেছনে আছে একটা দীর্ঘমেয়াদী জাতীয় প্রচেষ্টা। ২০০৩ সাল থেকে শুরু হয়েছে পুরনো পুঁথি খোঁজা আর সংরক্ষণ করার কাজ। আর এখন ২০২৫ সাল থেকে শুরু হয়েছে সেই সব জ্ঞানকে ডিজিটাল রূপে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তুলে রাখার মিশন। আর একদিকে যেমন মাটির তলা থেকে ইতিহাস উঠে আসছে, তেমনি অন্যদিকে রয়েছে জীবন্ত ঐতিহ্য। নাগাল্যান্ডের সবচেয়ে বড় উপজাতি কোনিয়াকদের এই আউলিয়াং মনই উৎসবটা দেখুন। এটা শুধু একটা উৎসব নয়, এটা তাদের ঐতিহ্য, একতা আর ভালো ফসলের জন্য প্রার্থনার এক রঙিন উদযাপন। এবার আমরা এমন কিছু মানুষের কথা বলবো যারা নিজেদের অদম্য ইচ্ছা শক্তি দিয়ে সমস্ত বাধা জয় করেছেন। এদের গল্পগুলো সত্যিই অনুপ্রেরণা দেওয়ার মতো। আচ্ছা, পরের স্লাইডে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে কোয়াড্রুপল অ্যাম্পিউটি আর্চার মানে ঠিক কি। এর মানে এমন একজন তীরন্দাজ যার হাত বা পা কোনোটাই নেই। এবার ভাবুন এই রকম একজন অ্যাথলিট ঠিক কতটা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হন। আর সেই অসম্ভবকে সম্ভব করেছেন ওড়িশার ১৮ বছরের পায়েল নাগ। উনি বিশ্বের প্রথম
কোয়াড্রুপল অ্যাম্পুটি আর্চার হিসেবে আন্তর্জাতিক স্তরে সোনা জিতে ইতিহাস তৈরি করেছেন। তার এই জয় শুধু একটা মেডেল না, এটা লক্ষ লক্ষ মানুষের জন্য একটা প্রেরণার বাতিঘর। আর রেকর্ডের কথা যখন হচ্ছেই, তখন শুটিংয়ের এই খবরটা দেখুন। ভারতের পালক গুলিয়া আর মুকেশ নেলাওয়াল্লি দুজনে মিলে 10 মিটার এয়ার পিস্টল মিক্সড টিম ইভেন্টে আগের বিশ্ব রেকর্ডটা শুধু ভাঙেননি, রীতিমতো চুরমার করে দিয়েছেন। এক কথায় অসাধারণ। ব্যক্তিগত সাফল্য থেকে এবার আসা যাক দেশের সামগ্রিক স্বাস্থ্যের দিকে। এখানে কিছু চ্যালেঞ্জ যেমন আছে, তেমনই আছে সেগুলোকে মোকাবিলার চেষ্টাও। চলুন দেশের হেলথ রিপোর্ট কার্ডটা একবার দেখে নিন। সাম্প্রতিক একটা রিপোর্ট কিন্তু বেশ চিন্তার কারণ। মার্চ মাসে গুরুগ্রাম ছিল ভারতের সবচেয়ে দূষিত শহর। এখানকার বাতাসে PM 2.5 এর মাত্রা, মানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূলিকণার পরিমাণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া নিরাপদ সীমার চেয়ে প্রায় 8 গুণ বেশি ছিল। এটা একটা বড় চ্যালেঞ্জ। তবে চ্যালেঞ্জের পাশাপাশি সমাধানের চেষ্টাও চলছে। পোষণ পাখোয়ারা অভিযানের মাধ্যমে সরকার অপুষ্টি আর রক্তাল্পতা কমানোর জন্য নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রেখেছে। প্রতি বছর এই হারগুলো কমানোর লক্ষ্যেই কাজ করা হচ্ছে, যাতে দেশের ভবিষ্যৎ প্রজন্ম সুস্থভাবে বেড়ে উঠতে পারে। অন্যদিকে গোয়াতে মহারাষ্ট্র, গুজরাট আর গোয়ার বিধানসভার নেতারা একসঙ্গে বসেছিলেন। তাদের আলোচনার মূল বিষয় ছিল গণতন্ত্রকে আরও মজবুত করা এবং বাণিজ্য ও পর্যটনের মতো ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা বাড়ানো, যা সবার জন্যই ভালো। সবশেষে চলুন এমন একটা উদ্ভাবনের কথা বলি যা ভবিষ্যতের ভারতের একটা সুন্দর ছবি তুলে ধরে, যেখানে প্রযুক্তি আর ভাষা মিলেমিশে মানুষের মধ্যেকার দূরত্ব কমিয়ে দিচ্ছে। ব্যাংক অফ বরোদা বব সংবাদ নামে একটা দারুণ AI প্ল্যাটফর্ম চালু করেছে। এটা অনেকটা পকেটে রাখা দোভাষীর মতো কাজ করে। ধরুন কোনো গ্রাহক তার স্থানীয় ভাষায় কথা বলছেন, আর এই AI সেটা সঙ্গে সঙ্গে ব্যাংক কর্মচারীর জন্য অনুবাদ করে দিচ্ছে। 22টা ভারতীয় ভাষায় এটা কাজ করে। দারুণ ব্যাপার, তাই না? তাহলে দেখুন, একদিকে প্রাচীন পুঁথি আর অন্যদিকে AI অনুবাদক। এই সপ্তাহের ঘটনাগুলো আমাদের এমন একটা দেশের ছবি দেখালো যে তার অতীতকে যেমন আগলে রাখছে, তেমনি বর্তমানের মানুষদের সাফল্য উদযাপন করছে আর ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে। এখন দেখার বিষয় একটাই, ভারতের পরে কোন নতুন গল্প লিখবে।